হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বোন তিনি। লিখেছেন তাসনিয়া হোসেন। ঈশা এত ভয় পাচ্ছে, বারবার আগুন আগুন বলে চিৎকার করছে। বীর কিছুতেই বুঝে উঠতে পারছে না কেন। ওর এমন অবস্থা দেখে বীরের মনে একটাই প্রশ্ন উঠছে, এত ভয় এত আতঙ্ক হঠাৎ করে কেন? কাল রাতে তো সে এমন কিছু বুঝেনি। রুমের মধ্যে সে দাঁড়িয়ে আছে, মিনিট যেন ঘন্টার মতো ভারী। ডাক্তার বলে উনি কোনো কিছু নিয়ে খুব বেশি ট্রমাটাইজ হয়ে আছেন। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কিন্তু জ্ঞান ফিরলে উনি আবারও ঠিক একই রকম আচরণ করবেন। ডাক্তার কথা শেষ হতেই বীর ধীরে ধীরে মাথা তোলে। তার কণ্ঠ নরম নয়, ঠান্ডা, বরং পাথরের মতো শক্ত। ও বারবার আগুন আগুন করে চিৎকার করছে কেন? কিছু না কিছু হয়েছে, কেউ কিছু দেখিয়েছে। কোনো কারণ ছাড়া কেউ এভাবে ভয় পায় না। বীরের চোখ এদিক ওদিক না খুললেও পুরো রুমের গার্ডদের গায়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ওদের মুখে এক ধরনের আতঙ্ক। বললে মরতে হবে, না বললে আরও ভয়ঙ্কর মৃত্যু। নিকো সবাইকে বলে দিয়েছে, বীর যেন কিছু না জানে। তার আদেশের ভয় আলাদা, আর বীরের রাগ একেবারে মৃত্যুর ঘোষণা। গার্ডরা একে অন্যের দিকে তাকায়, কারো মুখে শব্দ নেই। ঘামের বিন্দু কপাল দিয়ে গড়িয়ে পড়ছে, হাওয়াও যেন থমকে গেছে। হঠাৎ বীরের গলার চিৎকার রুম কাঁপিয়ে তোলে। কি বলেছি আমি? দ্রুত বল, না হলে এখানে প্রত্যেক কটার লাশ পড়বে এখানে। এক সেকেন্ডে হাঁটু কেঁপে ওঠে সবার। রানিয়া চোখ বন্ধ করে ফেলে, কারণ সে জানে আর লুকোনোর জায়গা নেই। এখন লুকোতে গেলে সবাইকে প্রাণ হারাতে হবে। কাঁপতে কাঁপতে রানিয়া এগিয়ে আসে, তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। তবুও সে বলে, বস, কালকে নিকো স্যার। রানিয়া পুরো ঘটনা বীরকে খুলে বলে। রানিয়ার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি শব্দ যেন বীরের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। শুনতেই বীরের হাতের শিরাগুলো ফুলে ওঠে, যেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগে ফুলে ওঠা আগুনের শিখা। তার দৃষ্টি রক্তের মতো লাল, চোয়াল শক্ত হয়ে গেছে। দুটি ধমনী কান পাশে ধরফর করছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর বীর হঠাৎ পিছিয়ে যায়, বাঘের মতো রুম ছেড়ে বেরিয়ে যায়। বীর এত জোরে ধাক্কা দেয় দরজা, ফ্রেম কেঁপে ওঠে। ফুট স্টেপ, শুধু রাগ না, ঝড়ের পূর্বাভাস। নিকোর উপর কি ঝড় নেমে আসছে সেটা কল্পনা করতেই গার্ডদের বুক ঠান্ডা হয়ে যায়। কি হবে আজ যখন এরা দুজন সামনাসামনি হবে? বীরের শরীরের প্রতিটা রগ যেন রাগে পুড়ছে। ঈশার অবস্থা মাথায় ঘুরে ঘুরে তাকে উন্মাদ করে তুলছে। রুম থেকে বেরিয়ে এসে ঝড়ের গতিতে হাঁটতে হাঁটতে নিকোর ফ্লোরে উঠে আসে। তার চোখ রক্তলাল, অনিয়ন্ত্রিত আগুন। নিকোর রুমের সামনে এসেই ভিড় ঠাস ঠাস করে 2 হাতে দরজায় আঘাত করতে থাকে। অন্যদিকে ভোর রাতে বেলাকে নিয়ে বাড়ি ফিরে নিকো ঘুমিয়েছিল নিস্তব্ধতায়। হঠাৎ দরজা ধাক্কার আওয়াজে তার ঘুম ছিন্ন ভিন্ন হয়ে যায়। শব্দগুলো যেন মাথার ভেতরে হাতুড়ির মতো বাজছে। নিকো বিরক্ত, ভ্রুকুচকে আধা ঘুমে দরজার দিকে যায়। দরজা খুলতেই ভিড় ঝড়ের মতো রুমে ঢুকে তার মুখের উপর খুশি বসিয়ে দেয়। হঠাৎ অতর্কিত আঘাতে নিকো পিছন দিকে হেলে পড়ে। অবাক চোখে তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করে কি হলো, কিন্তু ভিড় তাকে বুঝতে সময় দেয় না। আরেকটা, তারপর আরেকটা হাড় ভাঙা শব্দে ঘুষি পড়ে নিকোর মুখে। প্রেসারের তীব্রতায় ঠোঁট ফেটে রক্ত ঝরে। নিকো হাত তুলেও প্রতিশোধ করে না। ভিড়ের চোখে মানুষের কোনো ছাপ নেই, শুধু দানবীয় অন্ধকার, রাগ। ভিড় থামে না। নিকোর মুখের পাশ দিয়ে রক্ত মেঝেতে পড়ে, কিন্তু সে চুপ, নিঃশব্দে মার খাচ্ছে। বীরের রাগ কমে না, বরং বাড়তে থাকে। তার কাঁধ ওঠানামা করছে দ্রুত শ্বাসে। সে রাগে কাঁপছে। বীর রিভলভার বের করে নিকোর কপালে ঠেকিয়ে ধরে। রুমের বাতাস থেমে যায়। দুজনের মাঝখানে মৃত্যুর গন্ধ। বীর ট্রিগার টেনে ধরে, কিন্তু শেষ মুহূর্তে আঙুল শক্ত করতে পারে না। তার হাত কাঁপে, চোখে ভয়ঙ্কর অসহায়তা। শেষে রিভলভার নামিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে
বড় বড় শ্বাস নেয়। নিকো নিঃশ্বাস নিয়ে কষ্টে বলে ওঠে, ফেলে দিলে কেন? মেরে ফেলো আমাকে। আমাকে মেরে যদি তুমি শান্তি পাও তাহলে ওকে। আজ এই দিনটাও দেখতে হলো বীর। তুমি নিজেকে ঠিক কোন জায়গায় নিয়ে এসেছ? ধ্বংসের সন্নিকটে তুমি। বীর উত্তরে কিছু না বলে পাগলের মতো ঘুরে দাঁড়ায়। তার ভেতরের রাগ কমছে না। বীর কাছে থাকা বড় ড্রেসিং টেবিলের আয়নায় খুশি মারে সজোরে। আয়না চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভীরের মুষ্টি কেটে রক্ত ঝরতে থাকে। নিকো নিজের মুখে শরীরের আঘাত নিয়েও রক্তাক্ত হাতে বীরকে এভাবে দেখে থাকতে পারে না। সে ছুটে এসে বীরের হাত চেপে ধরে। বীর, কি করছিস তুই? কি চাও তুমি? কেন নিজেকে এভাবে শেষ করছো? কেন ভুলে যাচ্ছ তুমি কে? মাফিয়াদের দুর্বলতা থাকতে নেই। বীর পুরো শরীর কাঁপছে। এ যেন রাগ নয়, ভয়ের মতো গভীর যন্ত্রণা। নিকো বীরকে শান্ত করে হাত বাড়াতেই বীর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিকো টলে গিয়ে শূন্য দৃষ্টিতে বীরের দিকে তাকায়, কিন্তু বীর তখন মানুষ নয়, রক্তে তপ্ত এক আগ্নেয়গিরি। ঈশার সাথে এমন কেন করলি তুই? কে তোকে বলেছে আমাদের মাঝে আসতে? বীরের গলা ফেটে যাচ্ছে। প্রতিটি শব্দে জমে থাকা আতঙ্ক, রাগ আর অসহায়তায় কাঁপছে। ও পাগল হয়ে যাচ্ছে নিকো। ওর মানসিক অবস্থা ভয়ঙ্কর। ডাক্তার বলেছে এভাবে চলতে থাকলে ওকে বাঁচানোই সম্ভব না। বীরের কণ্ঠ কেঁপে ওঠে। ও নিজেই নিজেকে শেষ করে দিতে চাইছে, আর তুই পরিস্থিতিটা আরও বিগড়ে দিলে। কি হতে পারতো আজকে? কেন করলি বল? বীরের শ্বাস ভারী হয়ে ওঠে। রাগে তার বুক ওঠানামা করছে দ্রুত। আমি কি করব এখন? কিভাবে ওকে সুস্থ করব? কেন পারছি না আমি? কেন পারছি না ওকে নিয়ন্ত্রণ করতে? একটা সাম্রাজ্যের রাজা আজ একটা মেয়ের সামনে নিজেকে হেরে যেতে দেখছে। আমি হেরে যাচ্ছি নিকো। রাজবীর আলভারেজ হেরে যাচ্ছে। আমি ওকে রাখতে পারছি না আর নিজের খাঁচায়। ও উড়ে যেতে চাইছে। পুরো সাম্রাজ্য আমার নিয়ন্ত্রণে। মেক্সিকো থেকে গুয়াতালেমা পুরো সাম্রাজ্যের সবাই আমায় ভয় পায়। সবাই আমার কথায় উঠে বসে। কিন্তু একটা ঈশাকে, একটা মেয়েকে কেন আমি থামাতে পারছি না? কেন? বীরের গলা ভেঙে যায়। শেষ কথাটা বলে গিয়ে, আমি ওকে হারাতে চাই না নিকো। আমি ওকে হারাতে চাই না। আমার ওকে লাগবে, ওকে লাগবে আমার। আমি ওকে হারাতে পারবো না। কোনো কিছুর মূল্যে আমি হারাতে পারবো না। বীরের গলা কাঁপছে। অভিমান, যন্ত্রণা আর ভয় তাকে ছিঁড়ে খাচ্ছে। ও চলে যাচ্ছে, আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে পড়ছে। ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতে হচ্ছে। জ্ঞান ফেরার পর আবার কি করবে জানি না। ওর সারা শরীর ক্ষত রক্তাক্ত। বীরের চোখ দুটো আগুনের মতো জ্বলতে থাকে। আমি এত আগলে রেখেও কেন রাখতে পারছি না ওকে? চোখে অসহায় ঝড় নিয়ে বীর শেষবারের মতো বলে, ওকে এনে দে আমাকে নিকো, ওকে এনে দে। বলতে বলতে বীরের শক্ত শরীর ভেঙে পড়তে শুরু করে। দাঁড়িয়ে থাকার শক্তিও আর ধরে রাখতে পারে না। সে ধপ করে বিছানায় বসে যায়। দুই কোনোই হাঁটুর উপর রেখে মাথা চেপে ধরে। এতটা হেল্পলেস সে কখন হয়নি। নিকো বীরের এভাবে টুকরো ভেঙে পড়তে দেখে গভীর গলায় বলে, তুমি কি ভালোবেসে ফেলেছ ওকে? রুমটা কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে যায়। বীর ধীরে মাথা তোলে। তার চোখ রক্তলাল। রাগ, আধো ব্যথা, আধো স্বীকারোক্তি মেশানো ভয়ঙ্কর দৃষ্টি। আমি শুধু চাই ও আমার সামনে থাকবে, আমার চোখের সামনে থাকবে জীবনভর। দ্যাটস ইট। একটা মুহূর্ত দেরি না করে বীর আবার বলে, আমার কোনো ভালোবাসা লাগবে না। আমার ভালোবাসার প্রয়োজন নেই। আমার ওকে প্রয়োজন। আমার জীবনে ও থাকবে না, ওকে আমি দেখতে পারবো না। এটা আমি মেনে নিতে পারছি না নিকো। বীরের গলা কেঁপে ওঠে।
আমার ওকে চাই, ওকে চাই, ওর পরিবর্তে অন্য কাউকে না। বীর আবার মাথা নিচু করে 2 হাত চুলে গেঁথে ধরে বলে, কিন্তু পরিস্থিতি আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ওকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। এটা আমাকে পাগল করে দিচ্ছে। বীর মাটির দিকে তাকিয়ে খুব ধীরে বলে, 1 বছর আমি ওকে বন্দি করে রেখেছি। চাইলেই সারা জীবন বন্দি করে রাখতে পারবো, কিন্তু এখন পরিস্থিতিটা এরকম হয়ে গেল কেন? পুরো প্রাসাদে হাজারো গার্ড আছে, এত ক্ষমতা, শক্তি, এত প্রতিপত্তি, কিন্তু এরপর একটা 18 বছরের মেয়েকে আমি নিয়ন্ত্রণে আনতে পারছি না। তার ওই শেষ বাক্যটা রুমের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। রাজবীর আলভারেজের জন্য এটা সবচেয়ে বড় পরাজয়। রক্তমাখা হাত, ভারী শ্বাস, চোখের কোণে জমে থাকা শূন্যতা। একটা মেয়ের জন্য এতটুকু ভেঙে যেতে দেখে নিকোর বুকের ভেতর অদ্ভুত রাগ জমে ওঠে। রাগ ঈশার ওপর নয়, রাগ ভীরের ওপর। এত শক্তিশালী একজন মানুষ সে মানসিকভাবে ভেঙে পড়ছে একটা মেয়ের জন্য। কিন্তু নিকো ভীরের মুখে অসহায়তা দেখে তার গলা নরম হয়ে যায়। এই মানুষটাকে সে অনেক বছর ধরে দেখেছে। ভীর এখনো এতটা ভেঙে পড়েনি। নিকো ধীরে জিজ্ঞেস করে, কি করবে? কিছু ভেবেছ? ভীরের মাথা নিচু, জবাব আসে না। নিকো চুপ থাকে। রুমের দেওয়ালের টিকটিক শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। অনেকক্ষণ পর বীর নিজেই বলে, সারা দেশে বেস্ট ডাক্তারকে নিয়ে আসবো, ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে অবশ্যই, আর গার্ড বাড়িয়ে দিব। 24 ঘন্টা নজরদারিতে থাকবে, 1 সেকেন্ডও একা নয়। তার গলা ঠান্ডা। নিকো সামান্য সামনে ঝুঁকে একদম নির্দয় ভঙ্গিতে বলে, ঠিক করতে চাইছো কেন ওকে? ভীরের মাথা ধীরে ওঠে। মানে? তার গলা শক্ত হয়ে যায়। নিকো এবার কোনো হেলি না করে বলে, ঈশা কখনো তোমার সাথে স্বাভাবিক কোনো সম্পর্কে জড়াতে পারবে না। ওর বয়স কম, তার উপর ফ্যামিলির থেকে দূরে, কারোর সাথে যোগাযোগ নেই, দেখা পর্যন্ত নেই। তার উপর ওর বোন মারা গেছে আমাদের জন্য। এই সব কিছুর পর কখনো কোনো মেয়ে কারোর সাথে মানিয়ে নিতে পারে না। আর এখন ওর অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে এইরকম হয়ে যাওয়াটা একদম স্বাভাবিক। নিকো চোখে চোখ রেখে বলে, এখন যেটা করেছে যে কোনো সময় নিজের ক্ষতি করে ফেলতে পারে, না হলে তোমার। বীরের চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু নিকো থামে না। তুমি নিজেই ওর কাছে সেফ না। তুমি ওর সাথে বেশি সময় থাকো, রাতে ঘুমাও পাশে। যদি কোনো রাতে ও তোমাকে অ্যাটাক করে, তখন তুমি কি করবে? তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তখন কি করবে? ঈশার দেওয়ালের পিঠ থেকে গেছে। ও এই মেন্টাল ট্রমা থেকে বের হয়ে আসলেও হার মানবে না। বলে যাচ্ছে ওই দিনের ইনসিডেন্ট হাজারো গার্ডকে ফেলে পালিয়ে গেছে। তারপর পুরো 2 দিন আমাদের থেকে আড়ালে ছিল। ছোট কিছু পারবে না বলে অগ্রাহ্য করা কি ঠিক বলে মনে করো তুমি? শত্রু কখনো বাইরে থেকে তৈরি হয় না, শত্রু তৈরি হয় ভেতর থেকে। ভাগ্য না করুক এটা যেন কোনোদিন না হয়। ওই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। তখন মেনে নিতে পারবে তো এটা? বীরের চোখ একটু বিস্তৃত হয়। সে প্রথমবার ভাবছে এটা কি সম্ভব। নিকো নিঃশ্বাস ফেলে বলে, আর কতদিন এইভাবে? আমি ভেবেছিলাম তুমি মনোরঞ্জনের জন্য ওকে রেখেছ, কয়েকদিন পর এমনিতেই ছেড়ে দেবে। কিন্তু এখন দেখি তোমার মাথায় অন্য কিছু। নিকো শেষ লাইনটা বলার আগে বীরের দিকে তাকায়। আমি তোমার বন্ধু নই, একজন কড়া উপদেষ্টা হিসেবে বলছি। আমার মনে হয় তুমি যেটা ভাবছো সেটা না করে অন্য কিছু করলে ভালো হবে। বীর চুপচাপ নিকোর কথা শুনছিল এতটা সময়। এতক্ষণ পর নীরবতা ভেঙে বলে, অন্য কিছু মানে? অন্য কিছু মানে এমন কিছু যার কারণে ঈশা তার অতীতের সব কিছু ভুলে যাবে। তার স্মৃতি থেকে মুছে ফেলা হবে 18 বছর জীবনের সব কিছু।
কথাটা শুনে রাজবীরের ভ্রু শক্তভাবে কুঁচকে আসে। মাথার ভেতরে যেন ধাতব শব্দে আঘাত লাগে। নিকো ঠিক কি বলতে চাইছে বুঝতে পারছে না সে। তার শরীরের সব শক্তি যেন মুহূর্তেই টান টান হয়ে ওঠে। নিকো রাজবীরের মুখের সেই বিভ্রান্তি দেখে আরো বলে, এবার আর একটু ধীরে, কিন্তু এমন স্বরে যেন কথাগুলো মস্তিষ্কে খোদাই হয়ে যায়। স্মৃতি মুছে গেলে ও ভুলে যাবে ও কে ছিল, কে ওর পরিবার, ওর ছোটবেলার বাংলাদেশ, সব কিছু। ওকে যা দেখানো হবে, ওকে যা বোঝানো হবে, ও সেগুলোই সত্যি বলে বিশ্বাস করবে। রাজবীর শব্দহীন হয়ে তাকিয়ে থাকে। নিকোর কণ্ঠ আরো গাঢ় হয়ে ওঠে। যখন অতীতের সব নেগেটিভ জিনিস ভুলে যাবে, কোনো পিছুটান থাকবে না, তখন ও আপন বলতে শুধু তোমাকেই চিনবে। বাঁচতে হলে তোমাকে নিয়ে আঁকড়ে বাঁচবে। কথাগুলো কাটার মতো ভিড়ের বুকে বিঁধতে থাকে, তবুও নিকো থামে না। এটা ছাড়া আমি মনে করি না যে ও কোনোদিন তোমার সাথে স্বাভাবিক আচরণ করবে, কারণ ও মানিয়ে নেওয়ার মেয়ে না ভিড়। যদি মানিয়ে নিতে পারতো তাহলে একটা বছর পরেও এত চেষ্টা করতো না পালানোর। ও জানে এখান থেকে ও পালিয়ে বাঁচতে পারবে না, এরপর বারবার চেষ্টা করছে। ও হার মানার মেয়ে না। রাজবীরের চোয়াল শক্ত হয়ে ওঠে। নিকো চোখ সরাসরি রাজবীরের চোখে। এখন দেখো তুমি কি করবে। আমার যেটা বলার ছিল আমি সেটা বলেছি। নিকোর এই নির্মম বাস্তব সত্যের সামনে রাজবীরের মনে যেন ঢেউ আছড়ে পড়ে। তার চোখ একটু নামলেই ঈশার ছিন্ন ভিন্ন অবস্থা মনে পড়ে। রক্তে ভেজা হাত, সকালে সেই নির্জীব দৃশ্য, আতঙ্কে ভরা চোখ, সব কিছু যেন একসাথে মাথায় ধাক্কা দেয়। নিকোর কথাগুলো ভিড়ের মাথায় ভেতরে ঘুরতে থাকে। ঘরের নিস্তব্ধতা হঠাৎই ভারী হয়ে উঠেছে। ভিড় অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। সে ভাবছে, সেই তো চেয়েছিল ঈশা তাকে ছাড়া আর কাউকে না ভাবুক। অন্য কারো জন্য যেন তার চোখে পানি না আসে। তাকে ছাড়া আর কারোর মুখ যেন ঈশা দেখতে না পারে। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত শুধু তার চারদিকে ঘুরুক। ঈশার মন, তার মস্তিষ্ক, তার পুরো অস্তিত্ব তাকেই কেন্দ্র করে ঘুরবে পৃথিবী, আর কিছুই তাকে স্পর্শ করতে পারবে না। এই মেয়েটা তার কাছে থাকলেই সে আলাদা একটা স্বস্তি অনুভব করে। আর যদি ঈশা নিজে থেকেই তার কাছে থাকতে চায়, ভয় পা জোরাজোরি না, বরং নিজের ইচ্ছায় তাকে আঁকড়ে ধরে, এই ভাবনায় ভিড়ের শরীরের ভেতর অদ্ভুত এক শান্তি ঠেলে দেয়। যেন সে এমন এক জগৎ কল্পনা করছে যেখানে ঈশার অস্তিত্ব শুধুই তার। কিন্তু পরের মুহূর্তে তার মনে ভয় কাজ করে। কণ্ঠ কিছুটা ভারী হয়ে যায়। এটা কি সম্ভব? কিন্তু এতে ওর কোনো ক্ষতি হলে, ওর শরীরে কি কোনো ইনফেক্ট পড়বে? নিকো আগের মতো স্থির ঠান্ডা গলায় বলে, সব কিছু সম্ভব। আমাদের কাছে অসম্ভব বলতে কিছু নেই। আর না কোনো ক্ষতি হবে, শুধু ওর পুরো স্মৃতিগুলো তার জীবন থেকে মুছে যাবে। এইটাই একটা মেডিসিনের মতো, বলতে গেলে ইনজেকশন। অবশ্য তার মেয়াদ আছে। এই মেয়াদ শেষ হওয়ার পর আবার দিতে হবে। তার গলা সোজা, আরও দৃঢ়। এর কোনো সাইড ইফেক্ট হবে না। ভিড় স্থির হয়ে তাকিয়ে থাকে। এত বড় সিদ্ধান্ত, এত নির্মম পথ, কিন্তু ঈশাকে বাঁচাতে হলে, তাকে তার কাছে ধরে রাখতে হলে আর কোনো উপায় নেই। ভিড় কোনো কিছুর বিনিময়ে ঈশাকে হারাতে পারবে না। নিকো এবার একটু এগিয়ে আসে, নরম গলায় কিন্তু যুক্তিগ্রাহ্যভাবে বোঝাতে থাকে, আমরা দেশের বেস্ট ডাক্তারদের নিয়ে করাবো। তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি হয়ও, ডাক্তাররা যা বলবে তাদের পরামর্শ অনুযায়ী বোঝা যাবে কি করা উচিত। ওকে, যা করার দ্রুত করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি আর কোনো ক্ষতি চাই না ওর। যত দ্রুত সম্ভব সব কিছুর ব্যবস্থা করো। তার চোখে কঠিন আগুন, একই সাথে ভয় আর অধিকার বোধ। কিন্তু আগে আমি ডাক্তারের সাথে কথা বলবো। পুরো প্রসেস জানার পর কি করা যায় দেখব।
তুমি যত দ্রুত সম্ভব ডাক্তার এখানে আমার কাছে ব্যবস্থা করো। এই সিদ্ধান্ত শুধু নিখুঁত হতে হবে না, বরং ঈশাকে আবার নিজের করে নিবে, একেবারে শূন্য থেকে। বীর রুম থেকে বের হওয়ার আগে সে নিকোর দিকে তাকায়। বীর ঠান্ডা গলায় নিকোকে ক্ষতস্থানের ড্রেসিং করে ওষুধ লাগাতে বলে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই নিকো এক কোণে বসে পড়ে। বীরের চলে যাওয়ার দৃশ্য দেখে ঠোঁটের কোনো এক ব্যঙ্গ হাসি ফুটে ওঠে। সে জানে বীর রাগের বসে এটা করেছে। এগুলো ছিল তার বিস্ফোরণ, সব কিছুই ছিল উত্তেজনার ঝড়। কিন্তু নিকো কোনো আফসোস নেই। সে যেটা করেছে তার কাছে ঠিকই মনে হয়েছে। তার কোনো এক ফোঁটা দোষবোধ নেই, বরং একটা থমকে থাকা শান্তি। নিকো নিজের কাঁধ মেলে রক্তমাখা শার্ট খোলার সময় এক ধরনের তৃপ্তি নিয়ে বলে ওঠে। তার চোখে অন্ধকার আলো জ্বলে ওঠে। আর এখন যেটা হবে, এটা করার পর ঈশা একেবারে পুতুল হয়ে যাবে। তখন আর নিকোর তাকে নিয়ে কোনো ভয় নেই। বীর রুমে যায়। দরজা খোলা মাত্র রুম ভর্তি গার্ডরা সোজা দাঁড়িয়ে থাকে। তাদের চোখে ভয়, সম্মান আর দৃষ্টিকম্পন। গার্ডরা সরে দাঁড়ায়, পথ পরিষ্কার হয়। বীর এগিয়ে গিয়ে ধীরে ওর গালে হাত রাখে। আঙুলের টানে তার নিজের হাতও কেঁপে ওঠে, যেন সে অসত্য হতে চায়। ও এখনো আছে, ওকে হারায়নি। বীর আজ যখন ঈশাকে এমন নিস্তেজভাবে পড়ে থাকতে দেখছে, তখন তার মনে হয়েছে এই নিঃশ্বাস হয়তো চিরতরে বন্ধ হয়ে গেছে। বীর ঈশার মুখে হাত বাড়িয়ে ডাক্তারকে আদেশ করে, ওকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখুন। শব্দগুলো ঠান্ডা, নিয়ন্ত্রিত। তারপর রুমে থাকা গার্ডদের দিকে তাকায়, চোখে আগুন। ওকে দেখে রাখবে। তার কণ্ঠ গর্জে ওঠে, ওর শরীরে যদি আর তিল পরিমাণ কোনো আঁচড় পড়ে, কাউকে আস্ত রাখবো না আমি। গার্ডের মুখ ছোট হয়ে আসে। এদিকে নিকো তার কাজে লেগে পড়ে। সে রক্ত টিস্যু দিয়ে মুছতে মুছতে ফোনে একের পর এক নাম স্ক্রল করছে। এই কাজের জন্য কোন ডাক্তার ভালো হবে তা ঠিক করাই এখন তার প্রধান দায়িত্ব। মাফিয়া দুনিয়ায় এমন কাজ করতে পারে, মস্তিষ্কের নির্দিষ্ট অংশে হস্তক্ষেপ, স্মৃতি সংশোধন, সিলেক্টিভ অ্যামনেশিয়া, এসব করার মতো ডাক্তার বিশ্বের খুব কম। আর নিকো জানে কোন জনটা ভয়ের হলেও পারফেক্ট। ডক্টর আলেহান্দ্রো কাস্তেলান, দ্য মাইন্ড স্ক্যাল্পচার নামে আন্ডারওয়ার্ল্ডে পরিচিত। বিশেষজ্ঞ নিউরাল রিরাইটিং, ট্রমা মেমোরি রিমুভাল, ইলেকট্রোকেমিক্যাল সাইক রিসেট। অনেক দেশ থেকে নিষিদ্ধ, শুধু মাফিয়া ও ব্ল্যাক অপসে কাজ করেন। নিকোর ফোনের স্ক্রিনে তার নাম্বার চলতে থাকে। নিকোর ঠোঁটে ফুটে ওঠে গভীর হাসির রেখা। এই কাজটা সেই করবে।